এই তো আপনার বউ আপনাকে দিয়ে দিলাম। এবার আমাদের আইসক্রিম পার্টি চাই। মেহেরাব উৎসার হাত নিজের হাতের মাঝে নিয়ে বলল। কালকে তোমরা তোমাদের ট্রিট পেয়ে যাবে। এখন গুড নাইট। সবাই একসাথে বলে উঠল। গুড নাইট। উৎসাহ মির্জাফরগুলোর কাহিনী দেখলো এতক্ষণ যাবৎ, ওদের জন্য এতক্ষণ রুমে গেল না, আড্ডা দিল, সেখানে ওরা ওর সাথে এমনটা করতে পারলো। সব কয়টা এক নম্বরের মির্জাফর। উৎসাহ মেহরাবের হাতের মাছ থেকে নিজের হাত ছুটানোর চেষ্টা করে বলল। আপনি বললেই হলো নাকি? আমি তো এখন আড্ডা দিব। মেহরাব গলার আওয়াজ বাড়িয়ে বলল। শালিকারা। মেয়েগুলো ওকে কথা শেষ করতেও দিল না, তার আগেই বলে উঠল। এই সবাই চল, আজ আর আড্ডা দিতে হবে না। কাল ভাইয়ার গায়ে হলুদ, কত কাজ। চল এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। কথা শেষ করতে দেরি হলেও সবার কেটে পড়তে দেরি হলো না। মিনিটের মাথায় ড্রয়িং রুম ফাঁকা। উৎসাহ হতভম্ব হয়ে গেল। মিনিটের মাথায় কি থেকে কি হলো, সবটা ওর মাথার উপর দিয়ে গেল। মিলে যাওয়ার আগে উৎসার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে গেল। গুড লাক বনু। উৎসাহ ক্যাবলাকান্তের ন্যায় ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সবাই মিনিটের মাঝেই হাওয়া। মেহরাব ঝুঁকে এলো উৎসার দিকে, কণ্ঠ নামিয়ে বলল। কি ম্যাডাম, এবার যাওয়া যাক। উৎসাহ রেগে মেগে ক্ষুব্ধ হয়ে কিছু বলবে, তার আগেই মেহরাব পাজা কোলে তুলে নিল ওকে, সোজা হাঁটা দিল সিঁড়ি বেয়ে রুমের দিকে। হুট করে আক্রমণে উৎসাহ ঘাবড়ে গেল। নিজের ভারসাম্য বজায় রাখতে আঁকড়ে ধরল মেহরাবের গলা। মেহরাব কোনো দিকে না তাকিয়ে সোজা এসে থামলো বিছানার কাছে। আলতো করে উৎসাহকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা লাগাতে চলে গেল। ঝড়ের বেগে দরজা লাগিয়ে সে ঝুঁকলো উৎসার দিকে, শীতল কণ্ঠে বলল। এখন কোথায় পালাবে ম্যাডাম? কয়েকদিন যাবৎ বেশ জ্বালিয়েছ, আজ সব জ্বালানোর হিসেবে নিব, তাও আবার গুনে গুনে। আর ইউ রেডি মিসেস? উৎস কিছু বলতে পারল না, শুকনো ঢোক গিলল কেবল। দৃষ্টি যে আটকালো মেহরাবের নেশালো দৃষ্টিতে, ঘোলা আখিদয়ে এক অদ্ভুত মাদকতা মেশানো। উৎস সেই দৃষ্টিতে নজর মেলাতে পারল না, চোখ নামিয়ে নিল অগত্যা। মেহরাব ধীরে ধীরে এগিয়ে আসতে দুজনের নিঃশ্বাস একে অপরের মুখের উপর আছড়ে পড়ছে। উৎস কিছু বলতে পারল না, ধীরে ধীরে হারিয়ে গেল মেহরাবের ভালোবাসার শহরে। একটু একটু করে দুজনেই মুড়িয়ে গেল ভালোবাসার চাদরে। অবশেষে কাঙ্ক্ষিত দিনখানা চলে এলো, তিয়াস আর তানজিলার বিয়ের দিন। সকাল সকাল উৎসাহ চলে এসেছে তানজিলাদের বাড়িতে। ও মেয়ে পক্ষ আর মেহরাব ছেলে পক্ষ। মেহরাব ওদিকটা সামলাবে আর ও এদিকটা। তানজিলার কিছু কাজিনও আছে উৎসার সাথে, সবাই মিলে মেহরাবদের ঘোল খাওয়ানোর ব্যবস্থা করছে। সবশেষে উৎসা গেল তানজিলার রুমে। তানজিলাকে রুমে সাজানো হচ্ছে। উৎসা যে তানজিলার পাশে বসে খোঁচা দিয়ে বলল। কোথায় ভাবলাম বরযাত্রী পটের বিবি সেজে এসে বান্ধবীর বিয়ে খাবো, তা না, বান্ধবীর বিয়েতে এসেও আমায় কাজ করতে হচ্ছে। এই জন্যই কি আমি তোর বিয়েতে এসেছি কামলা দিতে? খেপিস কেন? তুই আমার জানু, তুই কাজ করবি না তো কে করবে বল? তুই নিজেই তো বলেছিস আমার বিয়েতে নাকি তোর অনেক দায়িত্ব, এখন সামলাও দায়িত্ব। ভুলে বলে ফেলেছিলাম ভাই, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। তানজিলা হো হো করে হেসে ফেলল উৎসার কথা, সাথে উৎসাহ হাসল। খানিক পরে মুখটা গম্ভীর করে বলল। তোদের বিয়েতে এসে আমার লস হলো রে জানু। তানজিলা ভ্রু কুঁচকে বলল। কেন? উৎসাহ বেশ উদাস গলায় বলল। তোর একটা বড় ভাই নাই যে লাইন মারবো? তুই যেমন আমার ভাইয়ের সাথে লাইন মেরে আমার ভাবি হয়ে গেলি, তোর একটা বড় ভাই থাকলে তো আমিও একটু লাইন মারতে পারতাম, কিন্তু আফসোস আমার কপাল পোড়া। মেয়েটা এমনভাবে কথাগুলো বলল যেন ওর কতদিনের কষ্ট, আক্ষেপ একসাথে বুক চিরে বেরিয়ে এলো। তানজিলাও ওর মতো নাটক করে বলল। কে বলল আমার বড় ভাই নেই? আছে তো। উৎসাহ চমকিত কণ্ঠে শুধালো। কে? তাড়াতাড়ি নাম বল। তানজিলা দাঁত কেলিয়ে বলল। মেহেরাব ভাই, তিনি তো আমার ভাইয়েরই মতো, তুই চাইলে তার সাথে লাইন মারতে পারিস। উৎসাহ নাক ছিটকালো, চোখ মুখ কুঁচকে বলল। ছি, ওই বেটা প্রেমিক ম্যাটেরিয়াল নাকি? ওনার সাথে গুন্ডামি যায়, প্রেম না। তুই একবার তাকে বল তুই তার সাথে প্রেম করতে চাস, দেখবি তোকে প্র্যাকটিক্যালি কত সুন্দর করে প্রেম করা শিখিয়ে দেব। এই জীবনে আর প্রেম করার নামই নিবি না। উৎসাহ তানজিলাকে থামিয়ে দিয়ে বলল। থাক ভাই, আমার প্রেম করার দরকার নাই। তানজিলা খোঁচা দিয়ে বলল। কেন বান্ধবী, আমিও মেহরাব ভাইয়াকে বলেছি তোর প্রেম করার শখ জেগেছে। আমার ভাই আবার অনেক দয়ালু, তুই চাইলেই তোকে প্রেম করা শেখাবে। থাক বোন,
তোর এত বড় উপকার করতে হবে না। হয়েছে, তুই এখন রেডি হতে যা। না হয় পরে মেহরাব ভাইয়া বলবে আমরা তার বউকে খাটিয়েছি, শাস্তি দেইনি, পরে আমারে বকবে। উৎসাহ ভেঙচি কেটে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণের মাঝেই বরযাত্রী চলে এলো। গেটের কাছে তুমুল কথা কাটাকাটি হচ্ছে, টাকা ছাড়া গেট ছাড়া হবে না। মেহরাব সবার দৃষ্টির আড়ালে উৎসার উদ্দেশ্যে চুমু ছুঁড়ে দিল। উৎসার সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো। এই লোকটা কি এই লোক সমাগমে ওর মান সম্মান রাখবে না? এখানেও তাকে বেলাজপনা দেখাতে হবে। বেলাজ লোক একটা। তিয়াস বলল, তুই বোন হয়ে ভাইয়ের কাছে চাঁদাবাজি করছিস, একটু লজ্জা লাগছে না? কোথায় ভাইয়ের পকেট বাঁচাবি, তা না করে ভাইয়ের পকেট মারছিস। আমি এখন মেয়ে পক্ষ, সো জ্ঞান না দিয়ে টাকা ছাড়ো, না হয় ভেতরে ঢুকতে দিব না। কি আর করার। তিয়াস মেহরাবকে ইশারা করলেও টাকা দিয়ে দিল। টাকা পেয়ে উৎসাদের খুশির শেষ নেই। গেটের ফিতা কাটা হলে এবার মিষ্টি খাওয়ানোর পালা। উৎসে ইচ্ছে করে একটা মিষ্টি তুলে মেহরাবের সামনে ধরলো। একগাল হাসি নিয়ে বলল, বেআই সাহেব, শুধু আপনার জন্য। মেহরাব কিছু ভাবলো না, সরল মনে এক কামড়েই পুরোটা মুখে পড়ে নিল। চাবাতে শুরু করলে ধীরে ধীরে টের পেল উৎসাহ ঠোঁটের কোণে ফুটে ওঠা মুচকি হাসির কারণ। মিষ্টির মধ্যে মরিচের গুঁড়া দেওয়া। মেহরাব কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না, চুপচাপ পুরোটা খেয়ে নিল। উৎসাহ অবাক হলো, এই লোক এত ঝাল খেলো কি করে? মেহরাব ঝুঁকে এলো উৎসার দিকে, ফিসফিসিয়ে কণ্ঠে বলল, এর হিসাব তুলে রাখলাম বেআইন সাহেবা, সময় এলে সুদে আসলে ফেরত দিব। বলেই দুষ্টু হাসি দিল। উৎসাহ শুকনো ঢোক গেল। মেহরাব জোর হাল কী করবে কে জানে, যখন করবে তখন দেখা যাবে। এখন যে বেটাকে জব্দ করতে পেরেছে এই অনেক। তানজিলা তিয়াসের বিয়ে পড়ানো হচ্ছে, কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। তানজিলা বসে আছে তার সামনে, অপরদিকে তিয়াস বসা। তানজিলার পাশে ওর বাবা। উৎসাহ একটু দূরে দাঁড়িয়ে আছে। কাজী সাহেব যখন কবুল বলতে বললেন, উৎসার মনে পড়ে গেল ওর বিয়ের ঘটনা। তানজিলার পাশে ওর বাবা আছে ভরসার হাত হয়ে। উৎসার বিয়েতেও ওর বাবাকে পাশে পায়নি। অনুভূতিগুলোও কেমন এলোমেলো ছিল, পরিস্থিতি ছিল ভিন্ন। উৎসাহ সব ভাবছে, এমন সময় ওর পাশে এসে দাঁড়ালো মেহরাব। উৎসার কাঁধে সামান্য ধাক্কা দিয়ে বলল, কি ভাবছেন বেআইন সাহেবা, চলুন আপনি আর আমিও এই আসরে শুভ বিয়েটা সেরে ফেলি। আর কতকাল সিঙ্গেল থাকবো বলুন? উৎসাহ মেহরাবের কণ্ঠে পাশ ফিরে তাকালো। এই লোকের মাথা খারাপ হলো নাকি? মেহরাব চোখ টিপে দিল। উৎসার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসলো, বলল, আপনি জানেন আমার বরকে? আপনি আমায় বিয়ে করতে চান জানতে পারলে আপনাকে মেরে ভর্তা বানিয়ে ফেলতে। মেহরাব গাছাড়া ভাব নিয়ে বলল, আরে কিছু হবে না, আমি আছি না। আপনি জানেন না? উৎসাহকে থামিয়ে দিয়ে মেহরাব বলল, চলুন বেআইন, পালাই দুইজনে, ফিরে আসবো তিনজনে। বলেই ফ্লাইং চুমু ছেড়ে দিল উৎসার দিকে। উৎসাহ হচ্চকিয়ে গেল, ওর মুখ হাঁ হয়ে গেল। এই লোকের মাথায় তারটার কেটে গেল নাকি? নাহলে এমন কথা বলছে কেন? গোধূলি বিকেলে সূর্য হেলে পড়েছে পশ্চিমে। আকাশে পেজো মেঘেদের ফেলা। পেজো পেজো মেঘগুলো গুচ্ছ আকারে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। উৎসাহ ঘুরে বেড়াচ্ছে ছাদের এপাশ থেকে ওপাশে। আপাতত ওর কোনো কাজ নেই, মনটাও ফুরফুরে। তাই তো এই বেলায় সূর্য ডোবা দেখতে চলে এসেছে। আকাশে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পাখি। পাখিদের মাঝে বাড়ি ফিরে যাওয়ার তারা। দিন শেষে নির্দিষ্ট ঠিকানায় ফিরে আসতে হয় সবাইকে। তেমনি উৎসার ফিরে এসেছে নিজের গন্তব্যে। তানজিলার তিয়াসের বিয়েটা বেশ ভালো করেই কেটেছে। উৎসাহ অনেক আনন্দ করেছে ভাই আর বেস্ট ফ্রেন্ডের বিয়েতে। ওর সকল ইচ্ছে পূরণ হয়েছে, যেটা যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে। তাই উৎসার খুশির শেষ নেই। ওর আনন্দটা যেন বাকি সবার চেয়ে একটু বেশি। তানজিলা তিয়াসের বিয়ে শেষ করে বাড়ি ফিরেছে সপ্তাহখানেক হয়ে গেছে। তিয়াসের বিয়ে থেকে এসে মেয়েরা বেশ কয়েকদিন যাবৎ ব্যস্ত সময় পার করেছে। রিনি অসুস্থ থাকায় মাহিন অফিসে বেশি সময় দিতে পারছে না। সাথে মিজান সাহেবও সব দুই ভাইয়ের ওপর ছেড়ে দিয়েছে। সব দিক একা সামলাতে হচ্ছে মেহরাবকে। বেচারা একা হাতে সব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবুও যতটা পারছে করছে। মাঝে কেটে গেছে কয়েকটা মাস। দিনগুলো যেন চোখের পলকেই কেটে যাচ্ছে। কথায় আছে ভালো সময় দ্রুত কেটে যায়, খুব দ্রুত। উৎসার কাছেও তেমনটাই মনে হলো। দিনগুলো যেন স্বাভাবিকের চেয়ে বেশি তাড়াতাড়ি চলে গেল। অ্যাডমিশন, কোচিং, পড়াশোনা, অ্যাডমিশন, এক্সাম সব মিলিয়ে মাসগুলো খুব দ্রুতই কেটে গেছে। এই কয়েক মাসে মেহরাবের সাথে উৎসার সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। দুজনের মাঝে দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক গড়ে উঠেছে।
উৎসা ভার্সিটিতে ভর্তি হয়েছে, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, কয়েকটা ক্লাসও করছে। তানজিলারও একই ভার্সিটির একই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। পাবলিকে দুজনের একজনও চান্স পায়নি, যদিও উৎসা পাবলিকের জন্য সেভাবে পড়েনি। অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হলেও পড়াশোনায় বেশ ফাঁকিবাজি করেছে উৎসা। পড়াশোনা বাদ দিয়ে রিনির কাছে যেয়ে বসে থাকতো, আড্ডা দিত। পড়াশোনার ধারে কাছে তেমনভাবে ঘেঁষেইনি। মেহরাবও ওকে বেশি প্রেশার দেয়নি। সেই মতো যতটা ফাঁকিবাজি করা যায় ঠিক ততটাই ফাঁকিবাজি করেছে উৎসা। ফলস্বরূপ পাবলিকে চান্স পায়নি। পাবলিকে চান্স পানিয়ে ওর মাঝে কোনো হেলদোল নেই। ওর ভাষ্য মতে এত পড়ে পাবলিকে চান্সও পাবে না, কারণ ওর পক্ষে এত পড়া সম্ভব না। মেহরাবও বেশি জোর করেনি, কারণ এইচএসসির সময় উৎসাকে বেশি প্রেশার দিয়ে পড়িয়েছে। পড়ায় ফাঁকিবাজি মেয়েটা যে এতটা পড়েছে এই অনেক। ওর সামর্থ্য আছে নিজের বউকে প্রাইভেটে পড়ানোর, সেই মতে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে। এরপর 3টা ক্লাস শেষ করে ভার্সিটির কেবিনে এসে বসলো উৎসা আর তানজিলা। দুজনের অবস্থায় কাহিল। এখনও 2টো ক্লাস বাকি আছে, কিন্তু দুজনের একজনেরও ক্লাস করার মুড নেই। তানজিলার দিকে উৎসা তাকালো। তানজিলা বেশ আয়েসি মেজাজে বসে আছে, দেখে মনে হচ্ছে এইমাত্র ঘুরে ফিরে মুড ঠিক করে এসেছে। উৎসা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, হিরে পেতনি, এখনো 2টা ক্লাস বাকি, সেই খেয়াল আছে? এত ফুরফুরে মেজাজে আছিস কি করে? চাইলে থাকতে পারা যায়, আর ক্লাস 2টা কেন, হাফ ক্লাসও হওয়ার চান্স নাই। সো চিল জানো, আমি তো চিল মোডে এখন বাড়ি যাব। ক্লাস হওয়ার চান্স নাই মানে? একটু পর বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হবে, তাই ক্লাস ক্যান্সেল করা হয়েছে। উৎসা ছোটোখাটো চিৎকার দিয়ে উঠল। ইয়াহু! হুট করে চিৎকার দেওয়ায় আশেপাশের মানুষ ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। উৎসা অপ্রস্তুত হয়ে গেল, অস্বস্তি হলো। সবাই পুনরায় নিজেদের নিয়ে ব্যস্ত হলো। উৎসা তানজিলার দিকে ঝুঁকে বলল, ক্লাস যেহেতু নাই তাহলে চল বাড়ি চলে যাই। তানজিলা কপাল কুঁচকে বলল, এই তুই ইদানিং বাড়াবাড়ি করছিস কেন রে? ভার্সিটি এসেও দুদণ্ড শান্তিতে বসছিস না? বাড়িতে কি তোর? বাড়িতে জামাই রেখে এসেছিস? জানিসই তো রিনি আপুর শরীর ভালো না, আম্মু সারাদিন রান্নাঘর সামলায়। আমি থাকলে আপুর খেয়াল রাখতে পারবো। তুই গেলে চল, না হয় আমি চলে গেলাম। এটাই। উৎসা উঠে দাঁড়ালো। তানজিলাও ওর সাথে উঠতে উঠতে বলল, আমারও এখান থেকে কাজ নেই, এর চেয়ে ভালো বাড়ি যাই, তোর ভাইয়ের সাথে একটু প্রেমালাপ করি, কাজে দিবে। উৎসা চোখ ছোট ছোট করে তাকালো। বেস্ট ফ্রেন্ডকে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে যেন ও ভুল করে ফেলেছে। শেষে কিনা নিজের বড় ভাইয়ের প্রেমালাপকে শুনতে হচ্ছে। তানজিলা উৎসার চাহনি পাত্তা দিল না, এগিয়ে গেল সামনের দিকে। ভার্সিটি থেকে বেরিয়ে দুজনকে বিদায় দিয়ে 2 দিকে চলল। ভার্সিটি থেকে দুই দিকে দুজনের বাড়ি, তাই এখন আর একসাথে যাতায়াত হয় না দুজনের। উৎসা বাড়ির ভেতরে প্রবেশ করে আগে ছুটল রিনির রুমের দিকে। এটাও নিত্যদিনের কাজ। বাড়ি এসে আগে রিনির কাছে যাবে। রিনি আগের চেয়ে বেশ মুটিয়ে গেছে, পেট ফুলে ঢোল হয়ে গেছে বলা চলে। উৎসা তো শিওর রিনির যমজ পুচকু হবে। রিনি আর মাহিন এখন নিচের ঘরে থাকে। রিনের ওপরে উঠতে কষ্ট হবে বলে অনেক আগে ওরা নিচে শিফট হয়েছে। উৎসা রুমে ঢুকেই দেখতে পেল রিনি খিচ মেরে বসে আছে, চোখ মুখ কুঁচকে পেটে হাত রাখা। উৎসা ছুটে গেল রিনির কাছে, পাশে বসে হন্তদন্ত হয়ে ব্যাকুল কণ্ঠে শুধালো, আপু কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। ব্যথার প্রকোপের রিনি কিছু বলতে পারছে না, দাঁত খিচে রয়েছে। উৎসা বিচলিত হলো, কী করবে কিছু বুঝতে পারল না। রিনি কোনো মতে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, পেটে প্রচণ্ড ব্যথা। তোর ভাইয়া অফিসে জরুরি মিটিংয়ে গেছে, ও যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়েছি। কি যে করো না তুমি, দাঁড়াও আমি আম্মুকে ডেকে আনছি। উৎসা ছুটলো রান্নাঘরের দিকে। সালেহা বেগম নিশ্চয়ই রান্না করছেন এই সময়। তড়িৎ গতিতে রান্নাঘরে যে হুড়মুড় করে বলল, আম্মু দেখে যাও, আপু কেমন যেন করছে। দুজন মিলে রিনির রুমে এলো। রিনির অবস্থা বেশি ভালো না। সালেহা বেগম উৎসাকে তাড়াতাড়ি করে মাহিকে ফোন করতে বললেন। এমন একটা সময় বাড়িতে কোনো ছেলে নেই, রিনিকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে। উৎসা মাহিনের নাম্বার ডায়াল করবে এমন সময় তাড়াহুড়ো করে রুমে ঢুকলো মাহিন। রুমে প্রবেশ করে জিজ্ঞেস করলো, তুমি ঠিক বলছো তো? উৎসা বলল, আপুর পেটে ব্যথা করছে, এখনই আপুকে হসপিটালে নিতে হবে। এই জন্য আমি বারবার করে যেতে চাইছিলাম না, আমার কথা শুনলা তো? এই সময় আমার তোমার পাশে থাকাটা জরুরি ছিল, কিন্তু তুমি কি করলে? মাহিনের কথার মাঝে ওকে থামিয়ে দিলেন সালেহা বেগম। বললেন, মাহিন, এটা বকাবকির সময় না, মেয়েটার কষ্ট হচ্ছে, ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি।
মাহিন কোনো দিক তাকালো না, এক ঝটকায় রিনিকে কোলে তুলে বেরিয়ে গেল। ওদের পিছনে উৎসাহ আর সালেহা বেগমও ছুটল। হসপিটালের করিডোরে চিন্তিত মুখে বসে আছে সবাই। ভিতর থেকে কোনো শব্দ আসছে না। একটু আগেও রিনির চিৎকার ভেসে আসছিল। রিনি মেয়েটা বেশ সাহসী এবং শক্ত মনের। সারা রাস্তায় দাঁতে দাঁত খিঁচেছিল, কিন্তু শেষমেশ ব্যথার তীব্রতায় কান্না করে দিয়েছে। রিনির কান্নায় উৎসাহ নিজেও কান্না করে দিয়েছে। মাহিনের মনের মাঝে ঝড় বইছে। নিজের প্রিয়তম স্ত্রীর কান্না যেন ওর বুকে বিঁধছিল। মেহরাব একটু আগে এসে পৌঁছেছে। মিটিং কোনো মতে শেষ করে মাহিন বেরিয়ে এসেছিল। মেহরাব মিটিং সম্পূর্ণ শেষ করে কাজ করেছিল, এমন সময় উৎসার কল্পে ছুটে এসেছে। ভাইকে সান্ত্বনা দিয়ে এলো প্রেয়সীর কাছে। মেয়েটা এক কোণে বসে চুপচাপ কান্না করছে। মেহরাব পাশে বসে উৎসাকে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে শুধালো। কান্না করছো কেন বোকামে? উৎসাহ ক্রন্দনরত অবস্থায় বলল, আপুর খুব কষ্ট হচ্ছে। কিভাবে কান্না করছিল আপনি জানেন? আমার তো আপুর কান্নার আওয়াজে কলিজা ছিঁড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি পারলে এক ঝাপটায় আপুর কান্না থামিয়ে দিই, কিন্তু এখন আপুর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কেন? আপু চুপ হয়ে গেল কেন? কি হয়েছে আপুর? কিছুই হয়নি ভাবি, ঠিক আছে, তুমি শান্ত হও। মেহরাব উৎসাহকে এটা সেটা বলে সান্ত্বনা দিচ্ছে। এর মাঝে ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। মাহিনের মনে হলো ওর বুকের ওপর থেকে পাথর নেমে এলো। মিনিট দশকের মাঝেই নার্স শুভ্র রঙা তোয়ালে মুড়িয়ে ফুটফুটে শিশুকে নিয়ে এলো। মাহিন এগিয়ে গেল সামনে, কাপা কাপা হাতে কোলে তুলে নিল বাচ্চাটিকে। এর মাঝে আরেকটা বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে এলো। সবার দৃষ্টিতে অবাকতার ছাপ। নার্স সবার রিয়াকশন দেখে বলল, কনগ্রেস মিস্টার মাহিন, আপনি যমজ বাচ্চার বাবা হয়েছেন। সবার অবাক হওয়ার যথেষ্ট কারণ হয়েছে। রিনি প্রেগনেন্ট থাকা অবস্থায় কখনো জানতে চায়নি ওর ছেলে বেবি হবে নাকি মেয়ে। ও সবসময় ডক্টরকে জিজ্ঞেস করতো, আমার বেবি সুস্থ আছে তো? ছেলে না মেয়ে ওর সেটা নিয়ে মাথা ব্যথা নেই। যেটাই হোক ও তাতেই খুশি। উৎসাহ ফোলা পেট দেখে প্রায়শই বলতো, দেখো তোমার যমজ বেবি হয়ে। রিনি তখনই হেসে উড়িয়ে দিত। যদিও ওরও মাঝে মাঝে মনে হতো, কিন্তু সেভাবে পাত্তা দেয়নি। মেহরাব আরেকজনকে কোলে তুলে নিল। উৎসাহ ধীর পায়ে সে মেহরাবের পাশে দাঁড়ালো, মিনমিনে কণ্ঠে বলল, আমি বাবুকে কোলে নিব, আমায় দিন। মেহরাব ওর দিকে ফিরল, কপাল ভাঁজে করে ফেলে বলল, এক বাবু আরেক বাবুকে কোলে নিবে, ব্যাপারটা এমন হয়ে গেল না? এখানে আপনি আরেক বাবু কোথা থেকে পেলেন? এই যে আমার শাশুড়ির বাবু দাঁড়িয়ে আছে, যাকে আমি মানুষ করছি। উৎসাহ লজ্জা পেল। লজ্জায় গাল লাল হয়ে উঠল। লজ্জাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, তাহলে তো আপনার জেল হওয়া দরকার। মেহরাব কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কেন? উৎসাহ দাঁত কেলিয়ে হেসে বলল, বাচ্চা মেয়েকে বিয়ে করার অপরাধী। বাহ ম্যাডাম, আমার কথায় আমাকে ফাঁসিয়ে দিলেন। উৎসাহ একটু ভাব নিয়ে বলল, দেখতে হবে না বউটা কার? এখন পুচকুকে দিন তো আমার কোলে। এক প্রকার ছিনিয়ে মেহরাবের কোল থেকে পুচকোকে কোলে তুলে নিল উৎসাহ। কোলে নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল বাচ্চাটির দিকে। মেহরাব তাকিয়ে আছে উৎসার হাসি মাখা মুখের দিকে। মেয়েটা বাচ্চা বেশ পছন্দ করে। যবে থেকে শুনেছে রিনির বাবু হবে, সেই থেকে বাবু নিয়ে তার কত প্ল্যানিং। ওর যেন আনন্দের শেষ নেই। এই যে ছোট ছোট হাতে পুচকোকে কোলে আগলে রেখেছে। উৎসাহ পারছে না পুচকোকে বুকের ভিতর ঢুকিয়ে ফেলল। মেহরাব মুগ্ধ নয়নে পেশির পানে তাকিয়ে রইল। উৎসাহ হুট করে মেহরাবের পাশে এসে দাঁড়ালো। মেহরাবের শার্ট খানিকটা টেনে ধরলো, ফিসফিসিয়ে কণ্ঠে বলল, একদিন আমাদেরও এমন একটা পুচকু হবে, আমি তাকে আদর করব। মেহরাব হাসলো মেয়েটার বাচ্চামো দেখে। ওর মতোই ফিসফিস করে বলল, আগে বড় হও তারপর। উৎসাহ তেতে উঠে বলল, আমি বড়ই আছি। মেহরাব একবার উৎসার পা থেকে মাথা অবধি স্ক্যান করলো, অতবার ব্যঙ্গ করে বলল, বাচ্চা। উৎসার ইচ্ছে করলো রাগে দুঃখে লোকটার মাথা ফাটিয়ে ফেলতে। ও কোন দিক দিয়ে বাচ্চা? ভার্সিটিতে পড়ুয়া মেয়ে, আর যাই হোক বাচ্চা না। আর যদি বাচ্চাই হয়ে থাকে তাহলে তাকে বিয়ে করেছে কেন? উৎসার রাগে ঠোঁট কামড়ে ধরে বলল, আমি যদি বাচ্চা হয়ে থাকি তাহলে আমায় বিয়ে করেছেন কেন? আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসুন। সেটা তো দেওয়া যাবে না বউ। এই বাচ্চা মেয়েটাকে ছাড়া যে আমার এক মুহূর্তও চলবে না। তাকে দিয়ে দিলে আমি কিভাবে থাকবো? উৎসাহ কোনো উত্তর করলো না, কেবল মুখ ভেঙচি কাটলো। সবই বজ্জাত লোকের ধান্দাবাজ লোক একটা। নিকুশ কলাও আধারের চাদরে আচ্ছাদিত ধরনী।
ব্যস্ত দিনের শেষে জ্বলতে থাকা হলুদ আলোয় পথঘাট আলোকিত। গাড়ির হর্ন কমে এলেও দূর থেকে মাঝে মাঝে ভেসে আসে একটু আধটু শব্দ। রাস্তার পাশে সোডিয়াম আলো জ্বলছে মিটিমিটি। বেলকনির রেলিংয়ে দুহাতে ভর দিয়ে বাহিরের দৃশ্য উপভোগ করছে মেহেরাব। যদিও ওর সামান্যতম ইচ্ছে নেই বাহিরের দৃশ্য দেখার, তবুও দেখতে হচ্ছে। একা একা কার কতক্ষণ ভালো লাগে। সেই সন্ধ্যা থেকে রুমে বসে আছে। বসে বলতে কোলে ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করছিল। সন্ধ্যা থেকেই এই পর্যন্ত হাতে গোনা দুবার উৎসা নামক রমণীর সাথে দেখা হয়ে গিয়েছে। সে এখন সংসার সামলাতে পুরোপুরি গিন্নি হয়ে গেছে। সারাদিন রান্নাঘর রিনির পুচকু দুটোকে নিয়ে তার বেলা কেটে যায়। মেহরাবের তো মাঝে মাঝে মনে হয় পুচকু দুটো রিনি আর মাহিনের না, বরং উৎসার। উৎসাহ সারাটা দিন ওদের নিয়েই মেতে থাকে। রিনি একা দুজনকে সামলাতে পারে না, তার উপর অসুস্থ শরীর। উৎসাহ তাই সারাদিন ওর কাছে কাছেই থাকছে। সারাদিন পুচকুদের নিয়েই কেটে যায় ওর বেলা। ইদানিং পড়াশোনায়ও মনোযোগ নেই মেয়েটার। ঠিকমতো ভার্সিটিও যাচ্ছে না, বাচ্চাদের নিয়েই মেতে আছে। মেহেরাব ভেবে নিল উৎসাহকে কড়া করে কিছু একটা বলতেই হবে, না হলে মেয়েটা শুধরানোর না। মেহেরাব একটা জিনিস কয়েকদিন ধরেই লক্ষ্য করছে, উৎসাহ ওকে কিছু একটা বলতে চাইছে। মেহেরাব কিছুটা আন্দাজ করতে পারছে, সেই জন্য ইচ্ছে করে বুঝেও না বোঝার ভান করছে। উৎসাহ কথায় কাজে ইঙ্গিতে মেহেরাবকে বুঝিয়ে দিচ্ছে, তবু এমন ভাব করছে যেন ও কিছুই বুঝতে পারছে না। সব কাজ শেষ করে রুমে প্রবেশ করলো উৎসাহ। চোখ বুলালো পুরো রুমের মধ্যে কোথাও মেহেরাবকে না দেখে ভ্রু কুঁচকে নিল। উকি দিয়ে দেখে নিল বেলকনি। কাঙ্ক্ষিত মানুষটার দেখা পেতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উৎসাহ একেবারে নিজের দিকে তাকালো। পরনের জামা ঘামে ভিজে গেছে, সাথে শরীর থেকে বমির গন্ধ ভেসে আসছে। পুচকুকে খাওয়াতে গিয়েছিল ও, খাওয়ার মাঝে পুচকু বমি করে নিজের শরীরের সাথে ওকেও মাখিয়ে দিয়েছে। উৎসাহ এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেহেরাব বেলকনি থেকে এতক্ষণ উৎসাহের কাণ্ডই দেখছিল। উৎসাহ বেরিয়ে এলো মিনিট 10-এর মাথায়। পা রাখলো বেলকনিতে। মেহেরাবের থেকে 2 হাত দূরত্ব রেখে দাঁড়ালো। মেহেরাব ইচ্ছা করে ভান ধরে থাকতে চাইল, কিন্তু সেটা হতে দিল না উৎসাহ। মেয়েটা গোসল করে বেরিয়েছে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, জামার পিছনের দিকটা ভিজে যাচ্ছে। সেই খেয়াল তার আছে? সারাদিন সবার খেয়াল রেখে বেড়ায় আর নিজের বেলায় শূন্য। মেহেরাব ব্যস্ত হাতে উৎসার চুলের ভাঁজে তোয়ালে চালাতে চালাতে প্রশ্ন করলো, খেয়াল কোথায় থাকে তোমার? চুলের পানিতে যে জামা ভিজে যাচ্ছে সে খেয়াল আছে? সারাদিন সবার খেয়াল রাখলে হবে, নিজের খেয়াল কে রাখবে? উৎসাহ ঘাড় ঘুরিয়ে তাকালো, অতঃপর একগাল হাসি নিয়ে বলল, আপনি আমার খেয়াল রাখার জন্য তো আপনি আছেন। মেহেরাব এর পৃষ্ঠে বলার মতো কিছুই পেল না। মেয়েটা ভালোই কথার জবাব দেওয়া শিখেছে, তাকে এখন কোনো কথা বললে পার পা মুশকিল হয়ে গেছে। মেহেরাব চুল মুছতে মুছতে প্রশ্ন ছুড়ল, এতক্ষণে ঘরে আসার কথা মনে পড়লো? না এলেও তো পারতে, পুচকুদের কাছেই থেকে যেতে। শেষের কথাটা তীব্র অভিমান নিয়ে বলল মেহেরাব। উৎসাহ বলল, এভাবে বলছেন কেন? আমি ইচ্ছে করেছিলাম নাকি? আপু দুজনকে এক হাতে সামলাতে হিমশিম খাচ্ছে, তার উপর আপু অসুস্থ, তাই জন্যই তো আসতে দেরি হয়েছে। সবার জন্য আপনার সময় হয়, সবার জন্য আপনার চিন্তা হয়, সবাইকে আপনার চোখে পড়ে, শুধুমাত্র একজন ছাড়া। উৎসাহ কপাল কুঁচকে প্রশ্ন করল। সে একজনটা কে? মেহেরাব সেকেন্ড সময় ব্যয় করল না, ঝটপট উত্তর করল, কে আবার? আমি। উৎসাহ হো হো করে হেসে উঠল। গা দুলে হাসছে মেয়েটা, হাসির দাপটায় পুরো শরীর দুলছে। ততক্ষণে উৎসার চুল মোছা শেষে টাওয়াল পাশে রেখে মেহেরাব আঁকড়ে ধরল উৎসার কোমর। মেয়েটা হেসে যাচ্ছে। উৎসার খিলখিল শব্দ মেহেরাবের বুকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের ন্যায় আছড়ে পড়ছে। অশান্ত মনটা শান্ত হয়ে যাচ্ছে মেয়েটার হাসিতে। মেহেরাব এক ধ্যানে তাকিয়ে আছে প্রেয়সীর হাসি মুখের পানে। উৎসাহ হাসতে হাসতে এক পর্যায়ে থমকে গেল। মেহেরাবের দৃষ্টিতে দৃষ্টি ঠেকতেই চুপ মেরে গেল। উৎসাহকে থামতে দেখে মেহেরাব জিজ্ঞেস করলো, কি হলো? থামলে কেন? কিছু না। দুজনের মাঝেই নীরবতা। উৎসাহ কিছু মনে পড়তেই মেহেরাবের গলা জড়িয়ে ধরল। হুট করে গলা জড়িয়ে ধরায় মেহেরাব কিছুটা চমকালো, তবে মুখে সেটা প্রকাশ করল না। উৎসাহ মিহি কণ্ঠে বলল, শুনুন না। বলো, শুনছি। উৎসাহ আরও কিছুটা নিকটে এলো, ধীর কণ্ঠে বলল,
একটা জিনিস চাইবো, দেবেন? দেওয়ার মতো হলে দিব। উৎসাহ গাল ফুলিয়ে বলল। তাহলে বলবো না। মেহেরাব ভ্রু কুচকে চাইল। ও হয়তো বুঝতে পারছে উৎসাহ কি চাইতে পারে। মুখে বলল, তাহলে বলো না। আপনি এমন কেন? কোথায় বউ একটা জিনিস চাইছে সেটা এনে দেবেন, তা না করে কেমন করছেন? বউ উল্টোপাল্টা জিনিস চাইলেই এনে দিতে হবে এমন কোনো কথা নেই। উল্টাপাল্টা জিনিস না তো। তাহলে কি? উৎসাহ থেমে গেল। মেহেরাব কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো। কি চাও? চটপট বলে ফেলো। উৎসাহ মেহেরাবের দিকে এগিয়ে গেল। মুখটা মেহেরাবের কানের কাছে নিয়ে ধীর কণ্ঠে বলল। পুচকু। মেহেরাব থমকে গেল। মনে মনে এই ভয়টাই পাচ্ছিল। মেয়েটা নতুন পাগলামো শুরু করেছে। রিনির পুচকু দুটোকে নিয়ে বাড়ি আসার পর থেকেই ওর মাথায় পুচকুর ভূত চেপেছে। হুটহাট একজনকে কোলে করে নিয়ে এসে বলবে, আমাদেরও এমন একটা পুচকু হলে কেমন হবে? মেহেরাব সেসব পাত্তা দিইনি। আজ তো সরাসরি বলে বসলো। এখন কি উত্তর দিবে মেহেরাব? মেহেরাবকে চুপ করে থাকতে দেখে উৎসাহ পুনরায় বলে উঠল। কি হলো, কিছু বলছেন না কেন? দেবেন না আমায়? আমার পুচকু চাই। সময় হলে পাবে। কোনো সময় টময় না, আমার এক্ষুনি চাই। জেদ করে না উৎসাহ, আর না পুচকু মামা বাড়ির মোয়া। আমি চাইলাম আর তোমায় এনে দিলাম। আমার পুচকু চাই মানে চাই। উৎসার এক জেদ, ওর চাই মানে চাই। কোনো কথা শুনছে না মেয়েটা। মেহেরাব উৎসাহকে নিজের কাছে টেনে নিলে বলল, দেখো তোমার বয়স কম, ছোট মানুষ তুমি। একটা বাচ্চা সামলানো এত সহজ না। প্রেগনেন্সির সময় অনেক সমস্যা হতে পারে, আর বাচ্চা নেওয়ার সময় তো চলে যাচ্ছে না, তাই না? তুমি এখন ভাবির পুচকু দুটোকে সামলাও, ওদের থেকে ট্রেনিং নাও। পরে আমাদের পুচকু এলে তাকে সামলাতে তোমার সুবিধা হবে। উৎসাহ তির্যক দৃষ্টিতে মেহেরাবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি আমায় পুচকে এনে দেবেন না? আপাতত না। দেবেন না? বললাম তো না, এখন তুমি ছোট, আগে বড় হও তারপর। আপনি এমন করছেন কেন? ভার্সিটিতে পড়ি আমি, ভার্সিটি পড়ুয়া মেয়ে, আর যাই হোক ছোট না। তার চেয়ে বড় কথা, আমি বাচ্চা সামলাতে পারবো। আমার কাছে তুমি বাচ্চাই। উৎসার মেজাজ খারাপ হলো। মেহেরাবের বুকে ধাক্কা দিয়ে বলল, বাচ্চা মেয়েকে বিয়ে করছেন কেন? ছাড়ুন ছাড়ুন বলছি। মেহেরাব উৎসাহকে ছাড়ল না, বরং আরও টেনে কাছে নিয়ে নেও। উৎসাহ মেহেরাবের হাতে চিমটি কাটলো। চিমটিটা এতটাই জোরালো ছিল যে মেহেরাব উৎসাহকে ছেড়ে দিতে বাধ্য হলো। ছাড় পেতেই উৎসাহ গটগট পায়ে রুমে চলে গেল। মেহেরাব ওর যার দিকে তাকিয়ে রইল। বেলকনি থেকে রুমে প্রবেশ করলো মেহেরাব। উৎসাহ গুটিসুটি মেরে বিছানায় একপাশে ঘুমিয়ে আছে। মেহেরাব রুমের লাইট নিভিয়ে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। অতঃপর এগিয়ে গেল বিছানার কাছে। মেয়েটা এমনভাবে শুয়ে আছে, একটু এদিক সেদিক হলেই পড়ে যাবে। মেহেরাব উৎসাহকে একটানে নিজের কাছে নিয়ে এলো। আঁকড়ে ধরলো উৎসার কোমর। উৎসাহ ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি শুরু করে দিল। মোচড়া মুচড়ি করছো কেন? সমস্যা কি? সমস্যা আমার না আপনার। কাছে টেনেছেন কেন? মেহেরাবের কণ্ঠ স্বর্ণেশালো শোনালো। রোম্যান্স করতে? উৎসাহ মেহেরাবের বুকে ধাক্কা দিয়ে বলল, আপনার বউ এখনো ছোট, তাই নো রোম্যান্স, অনলি দূরত্ব। দূরে যান বলছি। মেহেরাব ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটা তার কথা যাতে তাকেই ফাঁসাচ্ছে ভেবেই ওর ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। ঠোঁটের কোণে মিষ্টি হাসি বজিয়ে রেখে বলল, আমার কথায় আমাকেই ফাঁসাচ্ছ? উৎসাহের উত্তর করলো না। মেহেরাবের কাছ থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল, যতদিন আমার আবদার রাখতে রাজি না হবেন ততদিন আমার আশেপাশে ঘেঁষবেন না, বলে দিলাম। আশেপাশে ঘেঁষলে খবর আছে। মেহেরাবের থেকে নিজেকে ছাড়িয়ে দুজনের মাঝে কোলবালিশ দিয়ে দিল। অতঃপর ওদিকে ফিরে শুয়ে পড়ল। পাশ থেকে মেহেরাব বলে উঠল, এখন এভাবে দূরে ঠেলে দিচ্ছ তো, যখন থাকবো না তখন খুঁজেও পাবে না। উৎসার কথায় পাত্তা দিল না। যেই লোক ওর আবদার পূরণ করবে না, তার সাথে কিসের ভালোবাসা? বেশি কিছু কি চেয়েছে? উহু, সামান্য একটা পুচকু চেয়েছে, দিয়ে দিলেই তো হয়। বজ্জাত লোক, ওর কথা শুনলে তো। এখন বোঝো মজা। মাঝে কেটে গেল সপ্তাহখানেক। উৎসার দিনগুলো কিভাবে যেন কেটে যাচ্ছে। সব কাজ শেষ করে রুমে এসে ঢুকলো। পুরো রুমে কেউ নেই, থাকার কথাও না। মেহেরাব অফিসের কাজে দুদিনের জন্য শহরের বাহিরে গেছে। মেহেরাব না থাকায় রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। উৎসার সারাদিনে রুমে আসতে ইচ্ছে করে না। মেহেরাব নেই, ওকে জানানোরও কেউ নেই। মানুষটাকে ভীষণ মনে পড়ছে। তার পাগলামো মিস করছে, হুটহাট জড়িয়ে ধরা মিস করছে। মাঝে মাঝে রাগ করে দুদিনে কথা বলেনি। দুদিনে তার কত পাগলামো। শেষমেশ লোকটার কথাই ওকে মেনে নিতে হয়েছে। কি আর করার,
গভীর ঘুমে মগ্ন উৎসাহ। সারাদিনের কাজ শেষ করে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে মেয়েটা। ঘুমের রেশ এতটাই যে কতক্ষণ যাবৎ বিছানার পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা সে কখন থেকে বাজছে তার খেয়াল নেই। ও ঘুমে মগ্ন। একে একে 3বার বাজতে বাজতে ফোন কেটে গেল। 4বারের মাথায় যখন বেজে উঠল, উৎসার গভীর ঘুম ছুটে গেল। হাতরে ফোন খুঁজে কানে গুজল। ওপাশ থেকে শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। ঘুমাচ্ছিলে? উৎসাহ ঘুমো ঘুমো কণ্ঠে জবাব দিল। সরি, তুমি যখন ফোন দিয়েছিলে আমি তখন মিটিংয়ে ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। হঠাৎ এতগুলো কল দেওয়ার কারণ? উৎসাহ সহসা মনে করতে পারল না ও মেহরাবকে কল দিয়েছিল, কিন্তু কেন? হ্যাঁ, মনে পড়েছে। মানুষটাকে মিস করছিল, তাই ইচ্ছে করছিল মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখতে। সেই জন্যই পরপর 5টা কল দিয়েছে। মিস করছিলাম। মেহরাব অবাক হলো। অবাকতার রেশ ধরেই বলল, কি আমি ঠিক শুনছি তো? মিসেস মেহরাব আমায় মিস করছে? মিস করতে পারি না বুঝি? তা পারো, কিন্তু এর আগে কখনো মিস করনি তো, তাই অবাক হচ্ছি। উৎসাহ ঠোঁট উল্টালো, আদুরে গলায় বলল, আজ আপনাকে ভীষণ মনে পড়ছে। ইচ্ছে করছে শক্ত করে জড়িয়ে ধরতে। কিন্তু আমি তো তোমার চেয়ে অনেক দূরে। উৎসাহ মন খারাপ করে বলল। হ্যাঁ। মেহরাব ভাবুক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তাহলে কি করা যায় বলুন তো মিসেস মেহরাব? কি আর করার, আপনার কাজ কত দূর? আজ রাতে শেষ মিটিং ছিল, সেটা শেষ করে এলাম। ও আচ্ছা। মেহরাব বলল। তুমি এখন ঘুম দাও বউ। সকাল সকাল দেখবে তুমি তোমার বরের বুকে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছো। কিভাবে? সেটা এলেই দেখতে পাবে। বলুন না প্লিজ। তোমার কাছে আসার জন্য আমি বেরিয়ে পড়েছি, আশা করি সকালের আগে পৌঁছে যাব। উৎসাহ তড়িঘড়ি করে বলে উঠল, পাগল আপনি? সারাদিন কাজ করে এসে এখন রেস্ট নেবেন, তা না করে এতটা রাস্তা ড্রাইভ করে আসবেন? এই পাগলামির কোনো মানে হয়? আমার বউ আমাকে মিস করছে আর আমি এখানে ঘুমাবো? তোমার কি মনে হয় আমার ঘুম হবে? তার চেয়ে ভালো ড্রাইভ করে চলে আসি। আর আমার সারা রাত ড্রাইভ করার অভিজ্ঞতা আছে, সো নো টেনশন মিসেস। তাই বলে? কোনো কথা না, আমি যেটা বলছি সেটা শোনো। উৎসাহ মিনমিন করে বলল, উৎসাহ এখন আর আমার ঘুম হবে না, তার চেয়ে ভালো আপনার সাথে কথা বলি। যেটা তোমার ইচ্ছে। উৎসাহ বিছানার সাথে হেলান দিয়ে বসলো। দুজন জুড়ে দিল রাজ্যের যত কথা। যদিও বেশি কথা উৎসাহই বলেছে, মেহরাব কেবল শুনে যাচ্ছে। উৎসার মনে হলো ও রাতে জেগে প্রেমিকের সাথে কথা বলছে। দুজনের কথার মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি হচ্ছে। উৎসাহ কি যেন বলতেই ওপাশে মেহরাব হেসে কোটি কোটি হওয়ার জোগাড়। উৎসাহ মন দিয়ে মানুষটির হাসির শব্দ শুনছে। মেহরাবকে সচরাচর এভাবে হাসতে দেখা যায় না। আচমকা অপর পাশে বিকট শব্দ হলো। সব যেন সেকেন্ডের ব্যবধানে থমকে গেল। ওপাশ থেকে মেহরাবের হাসির শব্দ শোনা যাচ্ছে না। থমকে গেছে চারপাশ, থমকে গেছে সব কিছু। নিস্তব্ধ, গুমুট, স্তব্ধিত পরিবেশ। দূর থেকে ভেসে আসছে কুকুরের ঘেউ ঘেউ ডাক, যা আত্মচিৎকারে রূপান্তরিত হয়েছে। উৎসাহ তবদা খেয়ে বসে রইল কিছুক্ষণ। মিনিটের ব্যবধানে কি হলো ওর মাথায় কিছুই ঢুকলো না। সব যেন ওর চিন্তা ভাবনা চেতনার উপর দিয়ে গেল। আচমকা একটা বিকট শব্দ, অতঃপর শুনশান নীরবতা। ওপাশ থেকে অপ্রিয় মানুষটার হাসির শব্দ শোনা যাচ্ছে না। শান্ত নীরব, সব কিছু যেন ঝড় হয়ে যাওয়ার পরের শান্ত পরিবেশ। মিনিট 2 বাদে উৎসার ধ্যান ফিরল। বোধগম্য হলো ঘটনা। কি করবে সেটা বুঝতেও সময় খানিকটা লেগে গেল। স্তম্ভিত ফিরে পেতেই উৎসাহ তড়িঘড়ি করে তড়িৎ গতিতে মেহরাবকে ডাকা শুরু করলো। ওপাশ থেকে কথার বিপরীতে কোনো শব্দ ভেসে এলো না। উৎসাহ মেহরাবের থেকে কোনো উত্তর না পেয়ে ব্যাকুল হলো। মনের মাঝে অস্থিরতা শুরু হলো। আকুলতা নিয়ে মেহরাবকে ডাকা শুরু করলো। এই যে শুনছেন মিস্টার লুচু, কথা বলছেন না কেন? এই কথা বলুন না। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না? আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না? আমায় জ্বালিয়ে আপনি কি মজা পান বলুন তো? আর কত জ্বালাবেন আমায়? এত জ্বালিয়েও শান্তি হচ্ছে না আপনার? এই কথা বলুন না। একটু আগে কি সুন্দর হাসছিলেন, একটু হাসুন না। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? উহু, ওপাশের থেকে কোনো শব্দ আসছে না। ওপাশের মানুষটার কান অব্দি পৌঁছালো না উৎসার আকুলতা মিশানো ডাক। থমকে আছে ওপাশের পরিবেশ। উহু, কোনো শব্দই আসছে না। এতক্ষণ মেহরাবের ড্রাইভ করার শব্দ ভেসে আসছিল,
এখন সম্পূর্ণ নিস্তব্ধ সব। এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না উৎসাহ। গলায় কান্নার এসে জমেছে, বুকের মাঝে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে, কু গাইছে মন। মেহরাব, মেহরাব, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? এই যে দেখুন, আমি আপনার নাম ধরে ডাকছি, শুনতে পাচ্ছেন আপনি? আপনি না আমার মুখে আপনার নাম শুনতে চেয়েছেন? এই দেখুন আমি ডাকছি আপনাকে। সারাদিন না এমন করছেন কেন? কথা বলুন না। দেখুন আমার কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, আমি কান্না করে দিব বলে দিলাম। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল উৎসাহ। এক পর্যায়ে শব্দ করে কান্না করে দিল মেয়েটা। ওর কান্নার শব্দ অপাশের মানুষটা সহ্য করতে পারে না, তা নাকি বুকে বিঁধে উৎসার কান্না। কিন্তু এখন কি সুন্দর চুপ করে আছে। উৎসাহ কান্না করছে, তার প্রেয়সী কান্না করছে, তাও মানুষটার মাঝে হেলদোল নেই। উৎসাহ এবার উঠে দাঁড়ালো, কান্না করতে করতে ছুটলো রিনির রুমের দিকে। রাত এখন 2:03। উৎসাহ আশেপাশে কিছু দেখলো না, নক করতে লাগলো রিনিদের রুমের দরজায়। মিনিট যেতেই রুমের দরজা খুলল মাহিন। ঘুম ঘুম চোখে কিছু বলবে তার আগেই উৎসার কান্নার শব্দে ওর ঘুম ছুটে গেল। নিজেকে সামলে তড়িঘড়ি জিজ্ঞেস করলো,